বাড়ির সামনে যখন পোস্টার পড়েছিল অসভ্য শ্রীলেখা মিত্রকে বয়কট করুন, একে এখান থেকে দূর হটাও, আজকে সেই দলটাই তো বয়কট হয়ে গেল। আমরা ভায়োলেন্সটাকে একসেপ্ট করে নিয়েছি। আমাদের আগে আমরা যেরকম একটা খুন একটা রেপ, বাবারে তাই, আরে ছোট বাচ্চা ওমা তাই, এখন তাই আচ্ছা উই ওয়ান্ট জাস্টিস হয়ে গেল। আমার চেহারার পরিবর্তন হলো, আমি মোটা হয়ে গেলাম, আমার একটা কাজের পিরিয়ড চলে গেল, আমার অর্থের যে জায়গাটা আমি অর্থ উপার্জন করতে পারতাম সেই জায়গাটা চলে গেল। আর যাদের জন্য গেল তাদেরকে আমি তোষামত করতে পারবো না, তলিয়ে যায় হয়তো বিছানায় রাত্রেবেলা সে সেই হারিয়ে যাওয়া মানুষটাকে হয়তো আবার সে খুঁড়ে খুঁড়ে বের করে না। আমাকে নিয়ে মোটা ফোটা হেনা তেনা তো সবসময় বলে লোকজন, তো আমি তো মোটাই, কিছু তো করার নেই। ঋতুকে দেখাও, রিল ঋতু নয়, মানে আমি ঋতুর ধরনটা জানি, আমি ও কিভাবে কথা বলে কিভাবে চলে, প্রেম ভালোবাসা মানে সবকিছু এখন কাজ কি পাবো কোথায় কি এইরকম একটা। বাড়িতে মদের আসর এসব হয় না, আমি হতে দিই না। আমার বাড়িটা আমার কাছে খুব আমার খুব মানে সেফ, অলৌকিক, এই সবকিছু মানে বিশ্বাস করি। হ্যাঁ, আমার যখন এটা মায়ানগর রিলিজ করেছিল, আমি আমার বাবা খুব মুখিয়ে ছিল মায়ানগর ছবিটা দেখার জন্য। তো প্রিমিয়ারে নিশ্চয়ই বাবা আমার পাশে বসে দেখতো। এবার যখন ভেনিসে প্রিমিয়ার হয়েছিল তখন তো কোভিডের সময় একটা চেয়ার ছেড়ে ছেড়ে এরকম বসা হয়েছিল। তারপরে যখন ছবিটা ব্যাঙ্গালোরের একটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখা হয়, অদ্ভুত ব্যাপার এটা, আমি তো মানে প্রথম মিডিয়াকে বলছি, প্যাকড অডিয়েন্স ব্যাঙ্গালোরের, হ্যাঁ প্যাকড অডিয়েন্স, লোকজন মানে আদিত্যর ছবি, আদিত্যর ক্রেজে, হ্যাঁ লোকজন সিঁড়িতে বসে দেখছে, আই সোয়ার, মানে লোকজন দরজায় ইয়ে করছে আর জায়গা নেই। এবার আমার পাশের সিটটা খালি, এক ভদ্রমহিলা বসে আছেন, তার একজন কেউ আসবে। এবার আমি যে বাবাকে বলেছিলাম মনে মনে যে প্রিমিয়ারে তুমি বাবা আমার পাশে বসে ছবিটা দেখবে, আমার পাশের সিটটা সে খালি রইলো, সারা হলে ওই একটা সিট খালি ছিল, ওই ভদ্রমহিলার যে আসার কথা সে এলো না। সুতরাং আমি বিশ্বাস করি রাহুল হয়তো দেখবে ছবিটা, মানে আমি এটা বিশ্বাস করি, আমি ফিল করেছি আমার বাবাকে। সুতরাং আর এই এই যাওয়াগুলো তো হঠাৎ যাওয়া, মানে এইভাবে যাওয়াটা তো মানুষ বয়সে এই করে যায়। অনিকদা, রাহুল, এই মৃত্যুগুলো তো মানে অ্যাক্সিডেন্টাল ডেথ, তো সেইগুলো মানে যতক্ষণ না তারা মানে ইয়ে হচ্ছে পুরো ব্যাপারটার সাথে ক্রস ওভার হয় না। দেবযান যদি পড়ে থাকো তাহলে তার রেফারেন্স। আর অনিকদার সঙ্গে তো তোমার একটা মানে আত্মিক যোগাযোগ, অনিকদার সাথে অনিকদা, হ্যাঁ অনিকদা আমার, কারণ ফিল্মের লোকেদের একটা ফিল্মি ব্যাপার থাকে, তো কিছুটা আর্টিফিশিয়াল, বেশিটাই আর্টিফিশিয়াল থাকে। কারণ ওই করতে 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 রিল রিল করতে করতে এটা মানে ওদের মানে একটা ভেতরে ঢুকে যায় যে এইভাবেই কথা বলবো, এইভাবেই চুলটা সরাবো, এইভাবেই এই করব, মানে নিজেদের আসল মানুষটা কোথায় যেন মেকআপের আস্তরণে এই সবের তলিয়ে যায়। হয়তো বিছানায় রাত্রেবেলা সে সেই হারিয়ে যাওয়া মানুষটাকে হয়তো আবার সে খুঁড়ে খুঁড়ে বের করে। তো সেই জায়গায় অনিকদার সাথে আমার একটা রিয়েল কানেকশন ছিল। আমরা রাজনীতির কথা বলো, বর্তমান পরিস্থিতির কথা বলো, কাজের জায়গার কথা বলো, সেই নিয়ে আমার সাথে অনিকদার অনেক মিল ছিল, বিরোধও ছিল, এবং সেই বিরোধিতা কোনো ওরকম বিরোধিতা নয়, খুব হেলদি একটা ভালো সম্পর্ক তো ছিলই। সম্প্রতি অ্যাক্টররা ভীষণ সফট টার্গেট হয়, সেখান থেকেই আসবো যে আজকে তুমি মানে ইভেন্টে ঢুকতেই বলছিলে যে গর্জিয়াস লিখবি না, আমার কিন্তু বলবি এলেন শ্রীলেখা, এই বিষয়টা কি সবসময় মাথায় করে শ্রীলেখা দিয়ে আজকে দিয়ে দাঁড়িয়ে একটা কটাক্ষ? না 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 না, আগে আগে এইসব ভাবতাম ঠাবতাম না, আমাকে নিয়ে মোটা ফোটা হেনা তেনা তো সবসময় বলে লোকজন, তো আমি তো মোটাই, কিছু তো করার নেই। সেই ট্রোলারদের কি তুমি জবাব দাও? আগে দু একটা দিয়েছি জবাব, দিইনি তা নয়, কিন্তু তারপরে আমার মনে হলো এটা বেকার, আমার এনার্জি নষ্ট, সময় নষ্ট, তো এইগুলো দেখে আর আনদেখা করে চলে যাই আর কি।
দেখি না, আর এতটা সময় না মোবাইলে এই স্ক্রোল, আমি শুধু ওই ডগ ভিডিও, ক্যাট ভিডিও এইসব দেখি, আমার অ্যালগোরিদমে ওইসবই আসে, আমি আর কিছু ফলো করি না। সেখান থেকে যখন ইন্ডাস্ট্রির অন্য তারকাদের কটাক্ষের মুখে পড়তে হয়, যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম একটি পোশাকের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে হ্যাঁ। ভীষণ কটাক্ষের মুখোমুখি হতে হয়, আর তখন এখানে খুব- খারাপ লাগে কি সেটা এটা নিয়ে? খুব প্রাসঙ্গিক যে তুমি অনেক সময় অনেক কারণে ঋতুপর্ণার মতের সঙ্গে মেলেনি, অপোজ করেছো, কিন্তু এই ক্ষেত্রে দেখলাম এটা যে আমি আরেকটা জায়গায় তুমি একটা খুব মানে ফ্রুটফুল হ্যাঁ, একটা ওই জন্য। বক্তব্য রেখেছো যে পোশাক নিয়ে, এবং এখানে তুমি ঋতুপর্ণাকে ঋতুপর্ণা হিসেবে দেখোনি। ঋতুপর্ণা পার্পল গাউন তো আমরা জানি ভাইরাল হয়েছে, সে অনেক বক্তব্য তুলে ধরেছে, বাট এখানে কিন্তু শ্রীলেখা মিত্র একটু অন্যরকম একটা মত পোষণ আমার করেছে। ঋতুর সাথে ঝামেলা হওয়ার আগেও, ঋতু যখন ইউটিউব চ্যানেলটা করলো তখন কিন্তু আমি ঋতুকে বলেও ছিলাম, ঋতু রিয়েল ঋতুকে দেখাও, রিল ঋতু নয়। মানে আমি ঋতুর ধরনটা জানি, আমি ও কিভাবে কথা বলে, কিভাবে চলে, আমি তো অনেকগুলো কাজ করেছি, সেটা ওর ভালো লেগেছিল। কিন্তু কি হয়, আশেপাশের মানুষজন সবসময় এত তোষামত করে চলে যে মানুষ ভাবে যে এটাই বোধহয় ঠিক। আর ঋতু খুব একটা কনসিয়াস ছিল না কোনোদিনই, জামা কাপড় গয়নাগাটি হাজুম বাজুম করে চলে যেত। তো আম, আমি আমার প্রথম দিকে কিন্তু আমারও মজা লেগেছে, আমি খুব অনেস্টলি বলছি। দু একটা যখন প্রথম দেখেছি আমারও খুব ফানি লেগেছে, দু একটা কমেন্টস করেছি, তারপর আমার একটু খারাপ লাগলো যে এতটা এরম ভাবে বলা বোধহয় ঠিক নয়। আর এটা না একটা মেন্টাল চাপ পড়ে, একটা ওই ট্রোলিংটা না কনস্ট্যান্ট যদি এরকম হতে থাকে, তো এটা একটা মেন্টাল স্ট্রেস তো হয়। ঋতুর হয় কিনা জানি না, আমার হয়, নিশ্চয়ই হয়, মানুষ তো। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে মানুষের আজকাল না খুব সহজাত ব্যাপারগুলো, আমরা ভায়োলেন্সটাকে একসেপ্ট করে নিয়েছি। আমাদের আগে আমরা যেরকম একটা খুন, একটা রেপ, বাবারে তাই, আরে ছোট বাচ্চা ওমা তাই, এখন তাই, আচ্ছা উই ওয়ান্ট জাস্টিস, হয়ে গেল, নেক্সট খবর কি। আমরা ভায়োলেন্সটা আমাদের কাছে নর্মাল হয়ে গেছে, সেটা খুব ভায়োলেন্ট। সুতরাং সোয়াইপ করা না। আমরা 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 কোথায় একটা আমাদের ভ্যালিউস গুলো এই মোবাইল ফোন টেকনোলজির যুগে সবটাই কিরম নিম্নগামী হয়ে গেছে। প্রেম, ভালোবাসা, মানে সবকিছু এখন ডিটেরিওরেট। কাজ, কি পাবো, কোথায় কি, এইরকম একটা হয়ে গেছে। অর্থ, ফেসবুকে করলে ডলার আসবে, তুমি কলোকিয়ালি বলো খুব ছকে চলা, মানে ছকবাজ যেটা। সে মানে অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে মানুষের। আর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাকে না জিজ্ঞেস করলে নয়, যেহেতু তুমি আর্চি করে মানে অন্যতম মুখ ছিলে, এখন যখন এরকম এই মুখ বলো না, এটা আমার ভালো লাগে লড়াইয়ের না। তুমি আর্চি করে একজন কিন্তু না না, একজন সৈনিক এটা ছিলে। আরো সবাই যেরকম ভাবে ছিল আমি ছিলাম। আমি নিজেকে, আমাকে একজন অভিনেত্রী বলেছিল আমরা যারা আরজি করের প্রতিবাদের মুখ। আমি বলছি তাই নাকি, তুই নিজেকে প্রতিবাদের মুখ মনে করিস? আমি মনে করি না, কিন্তু এটা কর্তব্যের মধ্যে পড়ে, এটা কর্তব্যের মধ্যে পড়ে যে যেই 80 Basic বছরের duty। মহিলা হুইল চেয়ার করে আসছে, যেই লোক স্যালাইন হাতে নিয়ে আসছে, যেই বাচ্চা এর কাঁধে নিয়ে আসছে, এরা হচ্ছে প্রতিবাদের মুখ। আমাদের নামগুলো জানে, আমাদের মুখগুলো চেনে, সেই জন্য আমাদেরকে নিয়ে প্লিজ সবকিছু না মানুষ ফুটেজ ইউজ করে, এটা আমার কাছে খুব মানে বিরক্তিকর, খুব ঘেন্নার একটা বিষয়। আজকে এত কিছু লোকে জানতেই পারতো না যদি না সেদিনকে মীনাক্ষী কলতান গিয়ে গাড়িটা আটকাতো। তাহলে যদি প্রতিবাদটা শুরু হয়, তাহলে সেখানে সেটা মীনাক্ষী এবং কলতান প্রতিবাদটা শুরু করেছে। আমি বারুইপুরে যাব, আমি বারুইপুরে যাব, এর মধ্যেই যাব, হয়তো কাল পরশুর মধ্যেই হয়তো যাব, কথা হয়েছে। গিয়ে কি বলবো আমি জানি না, হয়তো ওর মার হাতটা একটুখানি ধরে থাকবো, কারণ এই তামান্নার মা, আজকে এই রত্না দেবনাথ, ওনাকে নিয়েও লোকজন ট্রোল করছে, সিপিএমের লোকও ট্রোল করছে। আমার সেগুলো পছন্দ নয়, কিন্তু মানে আমি এই মতাদর্শে বিশ্বাস করি বলে কেন কাকিমা আপনি কোথায় ছিলেন, এইগুলো আমার ভালো লাগে না। আমরাই ছিলাম আপনার সাথে, আরে তোমরা কি উনি বলেছেন আসতে, তোমরা নিজে থেকে এসছো, এখন বলার তো দরকার নেই আমরা ছিলাম সাথে। উনি বিচারের জন্য যেই দল ওনাকে বলেছে যে আপনি এখানে করুন আপনার বিচার হবে, উনি একটা সন্তান হারা মা, তার শোকটা আমরা বুঝবো না। সুতরাং এইগুলো মানুষের বোঝা উচিত, যেই দলেরই হোক।
এবং সেখান থেকেই আসছে যে যেমনটা তুমি আগে বলতে যে টলিউডের যা যা ইস্যু সেগুলো এখন সব সামনে আসছে এবং সেগুলো নিয়ে এখন চর্চা চলছে এবং সেগুলোর উপরে এখন তদন্ত চলছে। কি বলবে যে এই যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই যে সরকার বদলের সঙ্গে সঙ্গে এত কিছু সামনে আসছে, যে কথাগুলো তুমি একসময় বলেছো সেই সময় হয়তো ওগুলো নিয়ে এতটা এফেক্টিভ হয়নি। বা তুমি কি রিয়ালাইজ করলে কার্মা, তুমি বলছিলে এই যে কাঁদতে কিন্তু কাঁদতে আমার তুমি- সময়গুলো না, তো হারিয়ে গেছিল না, না, রে। তুমি আমার সময়টা তো, সেই সময়গুলো তো চলে কিন্তু গেল। এই রিসেন্টলি আমার চেহারার পরিবর্তন হলো, আমি মোটা হয়ে গেলাম, আমার একটা কাজের পিরিয়ড চলে গেল, আমার অর্থের যে জায়গাটা, আমি অর্থ উপার্জন করতে পারতাম সেই জায়গাটা চলে গেল। আর যাদের জন্য গেল তাদেরকে আমি তোষামত করতে পারবো না। আমি তোষামত করতে শিখিনি। আমি হাত এরকম করে চলতে পারি না, আমার হাত এরম থাকে। গিভার্স অ্যান্ড টেকার্স, আমি গিভার। সুতরাং একটু স্বতন্ত্র যেহেতু আমি, সেই জন্য মানুষ ভয় পায় বা মানুষ মনে করে বাবা কি বলে ফেলবে, কেন আমি কিছু না হলে কেন আমি কিছু বলবো। না, তুমি তো হাতে নাতে ফল পেলে, তুমি তো বললে কার্মার বিশ্বাসে। এই যে তুমি কাঁদতে কাঁদতে তুমি বেরিয়ে গেলে টেকনিশিয়ান থেকে, কদিন আর গেল, তারপরেই কিন্তু স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হলেন। আমি এই যে বাচ্চাগুলোকে দেখি না, আমার ছানাপোনা, ওদের আশীর্বাদ আমার সাথে থাকে। আমার বাড়ির সামনে যখন পোস্টার পড়েছিল অসভ্য শ্রীলেখা মিত্রকে বয়কট করুন, একে এখান থেকে দূর হটাও, আজকে সেই দলটাই তো বয়কট হয়ে গেল। সুতরাং আমায় কিচ্ছু করতে হয় না কর্মা, আমায় কিচ্ছু করতে হয় না। আমার বিল্ডিং এ বল, এই রাজনৈতিক দলটার বল, বা ইন্ডাস্ট্রির বল, আমি চুপচাপ থাকি। আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে আর টাচউড আমি ভীষণ ভালো আছি, কারণ আমি সত্যিকারের ভালোবাসায় আবর্তিত হয়ে রয়েছি। ফেক মানুষ আমার সার্কেলে ঢুকতে পারবে না। আমার বাড়িতে ওরকম ফিল্মি পার্টি, আমার বাড়িতে মদের আসর, এসব হয় না, আমি হতে দিই না। আমার বাড়িটা আমার কাছে খুব, পবিত্র। আমার খুব মানে সেফ একটা প্লেস। হ্যাঁ, আমার কাছে আমার হেভেন, স্বর্গ। আমার বাচ্চা কাচ্চা আমার ফেরি। আর একটা কথা যেটা জিজ্ঞাসা করতেই হয়, গতকাল আমরা দেখেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ গিয়েছিলেন, দেখা করেছেন এবং সৌজন্য সাক্ষাৎকারও করলেন। তো সৌরভ গাঙ্গুলির বাড়িতেও গেছিল। হ্যাঁ, ওই যেহেতু আমরা একটা ইয়ে আছে, টলিউডের কথা অভিযান, বলছি। একটা প্রকল্প আছে, অভিযান প্রকল্প, সেখানে দেখা করেন। সেটা আমি হ্যাঁ। জানি না এসব বিষয়। গেছেন, উনি কি আবার 22 রকম পদ খেয়েছেন? না, খাননি, আহারে। হ্যাঁ, কিন্তু ব্যক্তিগত আলোচনা তার প্রকাশ্যে আসে না। আবার উনি ওনার দলে তাকে অন্তর্ভুক্ত করার জন্য সেটা আমি জানি না কি, আমি কতটা জানি না, আমি এসব কিছু বলতে পারবো না। influence সেটা করেছে জানি না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বোম্বাদাই বলতে পারবে, আমি কি বলবো এটা নিয়ে। আচ্ছা, আরেকটা বিষয় কি শুনতে পেয়েছিলে এই কিছুদিন আগে যখন অভিমান রিলিজ করলো, তো ওই সময় সুমন ঘোষ একটি বক্তব্য তুলেছিলেন যে ওনার স্ক্রিপ্ট চুরি হয়েছে। স্ক্রিপ্ট বোধহয় নয়, বোধহয় ওই ক্যারেক্টারাইজেশনটা। হ্যাঁ, মানে গল্পটা। Character কিন্তু এবং আমি campaign। মানে এর আগের গল্পটা, এটা কিন্তু মানে চুরি হয়েছে শুনেছি। কুশল মুখার্জি বলে একজন, কুশল মুখার্জি বা কিছু একটা নাম, আমি ওটা শেয়ারও করেছিলাম যে অন্যের কনসেপ্ট চুরি করা মানে আকাল পড়েছে গল্পের, মাথা থেকে বেরোয় না গল্প। অন্যের কাজকে নিজের কাজে মানে এই করে তাকে স্বীকৃতি না দেওয়া, এটা অপরাধ। কিন্তু আমাদের এখানে অপরাধীদের নিয়ে মাথায় করে আমরা নাচি, সমস্যাটা এখানে। মিটু কেস খেলেও তাকে আমরা মাথায় তুলি, যে যত বড় অপরাধী তার তত সবকিছু। তাহলে তো তুমি যখন একটু আগে বলছিলে যে সবাই খুব আজকাল ওই সুবিধাবাদী বা একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার, তাহলে তো আমার রিসেন্ট উদাহরণ ধরতেই হয় যে এই ভোটের আগে কোয়েল মল্লিক গেলেন রাজ্য সভায়, ভোট যে চলে গেলে উনি ইস্তফা পাঠালেন। তো তো কি করবে ও এখন, তৃণমূল দলটাই নিয়ে আর সে দলের থেকে কি করবে? না, খারাপ সময় আচ্ছা, আমি ওদের সম্পর্কে কেন বলবো, কেন খোঁচাস বলতো আমাকে? না, বলা হয় না যে ভালো সময় তাহলে- যার পাশে থাকে, খারাপ তাহলে- সময় কি তাহলে- এখন তো মমতা ব্যানার্জি মানে হাত কামড়াচ্ছে যে আমি কাদের মানে ইয়ে করেছি। 21শে জুলাই সবাই তো কিছু না কিছু ফেভার পেয়েছে, নিয়েছে। তো সেখানে তারা এখন বলছে যে আমরা কিছু বুঝিনি দলে থেকে। এইগুলো বোকা বোকা, আমি তো আগেই বলে দিয়েছিলাম। আর কি বলবো?